আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সনি LYT600 সেন্সর থাকা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশনের পাশাপাশি IP67 এর মতো ওয়াটারপ্রুফ প্রোটেকশন দিয়ে স্যামসাং নিয়ে আসলো মিড রেঞ্জ সেকশনে তাদের নতুন একটি ফোন, যার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A35 5G। এই ফোনটাতে যেহেতু নতুন সনির LYT সেন্সরটা ইউজ করা হচ্ছে, সো এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমরা কেমন পেয়েছি সেটা নিয়ে যেমন আলোচনা করব, তার পাশাপাশি এই ফোনটার গেমিং পারফরমেন্স সহ কি কি বিষয় আমাদের ভালো লেগেছে আর কি কি বিষয় একদমই ভালো লাগে নাই, তার সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, টাইপ সি টু টাইপ সি USB চার্জিং কেবল, সিম ট্রে ইজেক্টর এবং স্যামসাং গ্যালাক্সি A35 5G মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটার বডি ফ্রেমটা হলো প্লাস্টিকের, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, তবে স্পেশাল কোনো প্রোটেকশন নাই এবং এই গ্লাসটা যথেষ্ট স্ক্র্যাচি, সহজেই স্ক্র্যাচ পড়ে যায় এবং ময়লা খুব টেনে ফেলে। অবশ্যই ফোনটার সাথে আপনাকে একটা এক্সট্রা ব্যাক কেস বা ব্যাক কভার ইউজ করতে হবে ফোন কেনার পরপরই। তার পাশাপাশি ফ্রন্টে যে ডিসপ্লেটা রয়েছে এটা বেশ শক্তিশালী, এটাতে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে। এছাড়াও এই ফোনটাতে IP67 এর ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন রয়েছে, সো আপনারা চাইলে পানিতে ভিজিয়ে টিজিয়ে ইউজ করতে পারবেন। তবে বেশি পানিতে ভিজাবেন না বা বেশিক্ষণ পানিতে ডুবিয়ে রাখবেন না, এটা আবার ভালো না। যাই হোক, এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.6 ইঞ্চি এবং থিকনেস হলো 8.2 মিলিমিটার, সেই সাথে ওয়েট হলো 209 গ্রাম। ফোনটার সাইজ বিবেচনায় ওয়েটটা একটু বেশি, তবে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আবার ওভারঅল ঠিকঠাকই রয়েছে, সো খুব বেশি ভারী ভারী আমার কাছে মনে হয় নাই এবং সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। আরেকটা বিষয় হলো এখনকার ফোনগুলো কিন্তু চওড়ায় একটু বড় হয়, দেখা গেল যে 6.5 ইঞ্চি ডিসপ্লে হলো চওড়ায় বড় হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ড অ্যাকচুয়ালি পুরোটা কভার করে না, সো আলটিমেটলি আসলে দুই হাত দিয়েই ফোনটা ইউজ করতে হয়। যাই হোক, আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো নেভি ব্লু, বাট দেখতে একদম ব্ল্যাক কালারই। এছাড়াও এই মোবাইলটার আরও 3টা কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং হাইব্রিড সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 35টি সেন্সরস রয়েছে। সে সাথে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, টাচ করার সাথে সাথেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আনলক করে ফেলছিল। এই মোবাইলটিতে ব্লুটুথটা হলো 5.3 ভার্সনে, তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 রয়েছে। এছাড়াও One UI 6.1 ভার্সনের UI রয়েছে এই ফোনটাতে। আর ফোনটার যদি আমি UI পারফরমেন্সের কথা বলতে চাই, আননেসেসারি কোনো অ্যাপস বা ব্লটওয়্যার এই ফোনে নেই, একদম যেটাকে বলে আপনি একদম সলিড ফিলটা পাবেন পিক্সেল ফোনের মতো। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছি, ফোনটার UI যথেষ্ট কমফোর্ট, আমরা অনেক এক্সট্রিম ইউজ করে UI থেকে ল্যাগিং এর দেখা পাই না। ইনফ্যাক্ট স্যামসাং এর আসলে এই মিড রেঞ্জের ফোনগুলোতে UI নিয়ে কখনোই আমরা প্রবলেম পাইনি, সো এই ফোনটাতে তো প্রশ্নই আসে না। আর এই ফোনটা তো আমরা ওই ধরনের কোনো ইস্যুস পাই না এক্সট্রিম ইউজ করেও। যাই হোক, এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.6 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে আরও রয়েছিল 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল এবং প্রায় 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গেছি খুব একটা লো ব্রাইটনেস জনিত আমরা প্রবলেম ফেস করিনি। তবে এই ফোনটার ডিসপ্লে যেহেতু সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সেই সাথে 1000 নিটস, সো নর্মাল 1000 নিটসের যেসব ফোন রয়েছে তার থেকে এই ফোনের ব্রাইটনেসটা একটু বেশি ভালো। দ্যাটস ওয়াই দেখা গেল যে একদম দুপুরবেলা কমফোর্ট ফিল করেছে এবং আউটডোরে ছবি তোলার সময় কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। এবং তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা, যেটা স্যামসাং A34 এ আসলে ওয়াটার ড্রপ বা নচ ছিল, বাট এবার সেটা তারা বিদায় করে পাঞ্চ হোলে এসেছে। এবং এই ফোনটা যে ডিসপ্লেটা রয়েছে এটা অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ নিচের দিকে যে ভেজেল রয়েছে বা চিন রয়েছে চারদিক থেকে প্রায় সমানই বলা যায়। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনির LYT600 সেন্সরটি। তার পাশাপাশি আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রাওয়াইড ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। ফোনটার ক্যামেরাগুলো দিয়ে যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলি, ছবির কালার টোন যথেষ্ট নাইস আমরা পেয়েছি, যদিও আমরা কিছুটা এক্সট্রা স্যাচুরেশনে
দেখা পেয়েছি, একটু কালার বুস্ট করছিল, তবে এটা মেনে নেওয়ার মতো, খুব বেশি আমি বলবো না। এবং তার পাশাপাশি যখন আমরা পোর্ট্রেট মোডের ছবি তুলেছি যথেষ্ট অ্যাকুরেট ছবি আমরা পেয়েছি, ডাইনামিক রেঞ্জ খুব নাইসলি কভার করতে পারছিল, এজ ডিটেকশনও এই বাজেটের ফোন হিসাবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই ফোনে। তার পাশাপাশি ফোনটার ম্যাক্রো সেন্সর ক্যামেরা পারফরমেন্সও অনেক ভালো লেগেছে। সত্যি কথা বলতে কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেক ভালো হওয়ার কারণে এই ফোনটার মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরা বলেন, তার পাশাপাশি ম্যাক্রো সেন্সর ক্যামেরা পারফরমেন্স ওভারঅল সব দিক বিবেচনায় আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলটার ভিডিও ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়, যেহেতু ক্যামেরাতে OIS রয়েছে, সো আমরা বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি ভিডিও শুট করে। আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যারা ব্লগিং করেন তাদের কাছেও এই ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো লাগবে। এছাড়া এই মোবাইলটিতে টাইম ল্যাপসের ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা, এছাড়া নানা রকম আরো অনেক ফিচার রয়েছে এই ফোনের মাধ্যমে ভিডিও শুট করার জন্য। দেন এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে কালার অ্যাকুরেসি, কালার ডিটেলস আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে সেলফি ক্যামেরা যদি আরেকটু বেশি মেগাপিক্সেলের হতো তাহলে ভালো হতো। তবে সেলফি ক্যামেরাতে আমরা যখন ছবি তুলেছি, স্পেশালি পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ খুব নাইসলি ক্যাপচার করতেছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক মতো ধরে রাখতে পারছিল। অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে, সো যারা ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তাদের কাছে এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো লাগবে। দেন এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটার সাউন্ডের পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা সাউন্ড শুনেছি, সাউন্ড যথেষ্ট ক্লিয়ার, সাউন্ডের ক্লিয়ারিটিনেসের পাশাপাশি সাউন্ডের লাউডনেসও একদম ঠিকঠাক পেয়েছি, সাউন্ডের বেস এবং ক্রিসপিনেসও যথেষ্ট ব্যালেন্স ছিল এবং 100% ভলিউমও এই ফোনটার স্পিকার থেকে আমরা কোনো ধরনের কোনো ডিস্টরশনে দেখা পাইনি। এই মোবাইলটিতে ছিল 5000 mAh ব্যাটারি, সাথে কোনো চার্জার নাই, তবে এই ফোনটা হাইস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। আমাদের কাছে 25 ওয়াটের চার্জার যেহেতু ছিল না, আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা চার্জ করেছি, বাট চার্জ হতে একটু বেশি সময় লেগেছে, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে ফুল চার্জ হতে। নর্মালি 2 ঘন্টায় হয়ে যায় 18 ওয়াটের চার্জার দিয়ে, বাট কেন জানি এটা 2.5 ঘন্টা লেগেছে, জানি না। যাই হোক, এই ফোনটা যখন আমরা লং টাইম ইউজ করেছি, স্পেশালি বেসিক ইউজ করে, আমরা অ্যারাউন্ড প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে এই ফোনটা যখন আমরা টানা ইউজ করেছি, স্পেশালি ফোনটারই মোবাইল ডাটা বা ইন্টারনেট ইউজ করে যখন আমরা গেমিং করেছি, তখন এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি বা স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Exynosের 1380 প্রসেসর, এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল মালি G68। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,02,928। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা খেলেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে গেম প্লে করা যায়, জাইরো ডিলেটিলেরও কোনো ধরনের কোনো দেখা পাই নাই। বাট যে বিষয়টা হলো, এই ফোনটা দিয়ে যখন আমরা লং টাইম PUBG গেমসটা খেলেছি বেশ ভালোই হিট হয়, তবে হিট হলে ওই মুহূর্তে যে কোনো ল্যাগিং প্রবলেম করে না, হিটটা আমার কাছে ভালো লাগে নাই। তাছাড়া আমরা ফোনটা দিয়ে অ্যাশফানাইন গেমসটা খেলেছি, কালার অ্যাকুরেসি, কালার টোন খুব নাইস, সো অ্যাশফানাইন গেমস খেলতে আমাদের কাছে বেশি ভালো লেগেছে। আপনারা যারা অ্যাশফানাইন খেলেন তাদের কাছেও ভালো লাগবে। সেই সাথে ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, যেহেতু ডিসপ্লে অনেক বড়, তার পাশাপাশি কালার অনেক নাইসলি প্রোভাইড করে, খুব ভালো ডিসপ্লে প্যানেল হওয়ার কারণে, সো ফুটবল গেমসটাও লং টাইম গেম প্লে করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে আমার হাতে থাকা এই ফোনটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার র্যামের টাইপের পেটিটা 4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং এই ফোনটা রাইট নাও প্রাইস অনেক উল্টাপাল্টা, বাট আপনারা এই ফোনটা অ্যারাউন্ড 30 থেকে 32,000 টাকার মধ্যে আর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই পেয়ে যাবেন। সো কিছুদিন ওয়েট করুন যদি আপনারা এই ফোনটা নিতে চান। বাট তার আগে একটা কথা বলে রাখি, এই ফোনটা বেশ কিছু ল্যাকিংস রয়েছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলিনি, এখন বলবো। তার পাশাপাশি এই ফোনটার ওভারঅল বেস্ট সাইড কি ছিল আমাদের ইউসেজে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। সো প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস আমরা পেয়েছি। নাম্বার 1, এই ফোনটা সাউন্ড আমাদের কাছে একটু কম মনে হয়েছে। ফোনটা যখন আমরা চার্জ দিতে যাই তখন ফোনটা হিট হয়, যেটা আমাদের কাছে ভালো লাগে নাই। তার পাশাপাশি এই ফোনটা সব থেকে বড় যে বিষয়টা ল্যাকিংস অনেকের কাছেই মনে হবে, সেটা হলো এই ফোনটার প্রসেসর। Exynosের 1380 প্রসেসরটা খুবই ভালো, বাট এটার পরিবর্তে যদি মিডিয়াটেকের 1080 প্রসেসর বা স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হতো তাহলে হয়তো বা আরেকটু বেশি ভালো হতো, হয়তো বা আমরা একটু ভালো গেমিং পারফরমেন্স পেতাম। দেন এই ফোনটা চার্জ হতে বেশ ভালো সময় নেয়, আমি জানি না কেন এত সময় নেয়। সো চার্জটা অন্যান্য যে কোনো ফোনের থেকেই একটু যেহেতু ডিলে হয়, এটা আপনাদের একটু মনে রাখতে হবে ফোন ইউজ করার সময়। দেন এই ফোনটা যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন বা অনেক কিছু ডাউনলোড করবেন, ইন্টারনেট ইউজ করতে গেলে যে বিষয়টা হয়, ফোনটা একটু হিট হয় মোবাইল ডাটা ইউজ করলে, আর ডাউনলোড করতে গেলে ডাউনলোডটা তুলনামূলক একটু স্লো আশেপাশে এই বাজেট রেঞ্জে যেসব ফোন পাওয়া যায় তার থেকে। তবে স্যামসাংয়ের ফোনগুলো
ডাউনলোড স্পিড অলওয়েজ স্লো থাকে মিড রেঞ্জের ফোনগুলোর। যাই হোক, দেন আরেকটা বিষয় হলো এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, দুর্দান্ত লেভেলের সেলফি ক্যামেরা। এই বাজেট রেঞ্জে এমন সেলফি ক্যামেরা আলা ফোন অ্যাকচুয়ালি আর নাই। ইনফ্যাক্ট আপনারা যখন পোর্ট্রেট মোডে সেলফি ক্যামেরার ছবি তুলবে অনেকই ভালো লাগবে, বাট আমি মনে করি ফোনটা সেলফি ক্যামেরা আরেকটু ভালো দেওয়া উচিত ছিল অ্যাজ এ স্যামসাং ফোন হিসাবে, তাহলে আমরা আরেকটু ভালো ডিটেলস সহ ছবি পেতাম। দেন একটা বিষয় হলো এই ফোনটার রেয়ার প্যানেলে গ্লাস রয়েছে, যদিও এটাতে কোনো স্পেশাল প্রোটেকশন নাই, বাট স্টিল স্ক্র্যাচি। মানে ইনফ্যাক্ট এটার যে বডি প্যানেলটা রয়েছে, মানে চারদিকে যে ফ্রেমটা রয়েছে, এটা তো খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায়। এই বিষয়টা স্যামসাংয়ে অনেকদিন ধরেই প্রবলেম, এই জিনিসটা ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। এছাড়া যদি আমি ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1, এই ফোনের সব থেকে ভালো বিষয় হলো এটা ডিসপ্লে। যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে, মানে কালার অ্যাকুরেসি, কালার কোয়ালিটি অনেকই ভালো। আর স্বাভাবিক স্যামসাং এর ফোনের ডিসপ্লে তো অলওয়েজ ভালো হয়ে থাকে। আর এটার সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে 120 রিফ্রেশের বাটার স্মুথ। ইউআই পারফরমেন্স আমরা একদম বাটার স্মুথ পেয়েছি, One UI 6.1। আর স্যামসাং অনেক বছর আপডেট দেয়, সো ওগুলা নিয়ে আর ডিটেলসে কিছু বলতে চাই না। আর নক সিকিউরিটি রয়েছে, সো সিকিউরড একটা বিষয় এই ফোন ইউজ করার সময়, এটা আপনারা ফিল করবেন। বাট যে বিষয়টা বলবো, ফোনটার গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো। আমি বলবো না যে খারাপ, বাট বেস্ট না। এই বাজেটে আরো বেস্ট ফোন আছে, কারণ অন্যান্য প্রসেসর দেওয়ার কারণে। এক্সিনোসের এই প্রসেসরটা গেমিং সেন্ট্রিক প্রসেসর না, বাট টুকটাক গেম প্লে করা যায়। আর মেইন ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, দুর্দান্ত লেভেলের। এটা নিয়ে আসলে আমি কিছু বলবো না। আপনার একটু আগে যে আমাদের যে ক্যামেরা সেকশন এই ফোনটার ছবি বা ক্যামেরা নিয়ে কথা বলেছি, সেখানে ক্যামেরা দিয়ে তোলা ছবি স্যাম্পলগুলো দেখে নেন, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন রয়েছে, যেটা যথেষ্ট শক্তিশালী, এবং IP67 এর মতো ওয়াটারপ্রুফ প্রোটেকশন রয়েছে। সো ওভারঅল একটা বিষয় যেটা বলতে চাচ্ছি, এই ফোনটার ভালো দিক খারাপ দিক তো জানলেনই, বাট এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? মেইনলি যদি আপনি স্যামসাং গ্যালাক্সি A34 ফোনটা ইউজ করেন এবং আপনি যদি একটু গেমিং বেশি করে থাকেন, তাহলে আপনি এই ফোনটাতে আপগ্রেড করেন না, বিকজ A34 এর গেমিং পারফরমেন্স এই ফোনের থেকে ভালো। বাট আপনার যদি ক্যামেরাটা প্রায়োরিটি হয়, তার পাশাপাশি যদি আপনার একটু চার্জ ব্যাকআপটা ভালো প্রয়োজন, ডিসপ্লেটা যদি একটু ইমপ্রুভমেন্ট থাকা প্রয়োজন, তার পাশাপাশি আপনি লং টাইম ইউজ করতে চাচ্ছেন, তারা চাইলে আবার A35 এই ফোনটা একদম চোখ বন্ধ করে এই মিড বাজেট সেগমেন্টে 30-32 হাজার টাকায় নিতে পারেন। বাট কিছুদিন ওয়েট করতে হবে, এই মুহূর্তে প্রাইসটা একটু উল্টাপাল্টা আছে, কয়েকদিন পর প্রাইস কমে যাবে। এনিওয়েজ, এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A34 5G এই মোবাইলটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।